আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভূতের রেডিওতে আপনাদের স্বাগতম। আজ আমাদের মাঝে চলে এসেছে জসিম সাহেব। জসিম সাহেবের সাথে ঘটে যাওয়া এবং কি জসিম সাহেবের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে আমাদের সাথে এসেছেন আমাদের ভূতের রেডিও স্টুডিওতে। শামীম আমাকে ভূতের রেডিওতে ইনভাইট করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাসা মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলা মাসাইল গ্রাম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমার জীবনে ঘটে যাওয়া অলৌকিক সত্য ঘটনাগুলো তুলে ধরবো আপনাদের সামনে, এমনকি আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়াগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। 2007 সালের ঘটনা। আমি তখন ক্লাস নিউ 10-এ পড়ি। তখন আমার পড়ার অভ্যাস গভীর রাত্রে আমার পড়ার অভ্যাস। তার আগে আমি একটু পিছন সাইডে যাই, ব্যাক সাইডে যাই। আমার চাচা একটু কবিরাজ ফকিরতি একটু করে, মানুষের চিকিৎসা করে, এবং কি আমাদের বাড়িতেও ওগুলো কিছু আছে, কিন্তু আগে কখনো আমার চোখের সামনে পড়ে না। কিন্তু আমার রুমটা ছিল একদম আমার ওই যে ছিল তার কবরের সাথে। উনিও কবিরাজ ছিল। উনি বলে যায় উনি ফাঁস নিয়ে মারা গেছে। আর আমাকে ওইখানে থাকার জন্য রাত্রে স্বপ্নে দেখাইছিল, কিন্তু আমি এটা শুনি নাই। হঠাৎ করে একদিন আমি রুমে রাত 12টা পড়ার পর 12টা তুই পড়ে পড়ছি। ঘুমানোর পরে তারপরে আমার লগে আরো আমার দুজন ছেলে ছিল, আমাদের প্রতিবেশী ভাই। একজনের নাম দীপন, আর একজন হচ্ছে শাহিন। আমি মাঝে ছিলাম। আর তখন রাত মোটামুটি আপনার 1টা-2টা হবে, 1টা থেকে 1:30। তখন রাতে আমি ঘুমাইছি। ইতিমধ্যে দেখি আমি আমার গলায় কে যেন গলা চেপে ধরছে। আমি তার হাতটা ধরছি, হাতে বড় বড় লোম, চোখ ঝলসানো আগুনের মতো, মানে চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। আর আমার পাশে রিপন আছে, আবার শাখিন আছে। আমি ওদের দেখতেছি, উপরে ফ্যান ঝুলছে, তাও দেখতেছি। আবার আমি কোনো কথা বলতে পারতেছি না। ও আমাকে এমনভাবে ধরছে, আর ওকে দেখতে এতটা বিশ্রী মনে হয় যেন বলার মতো না। চোখ এতটাই মানে রক্ত বেয়ে বেয়ে নিচে পড়ছে, এরকম দেখা যাচ্ছে। পরে ও আমাকে বলছে যে তোকে আমি স্বপ্নে দেখাইছি, মানা করছি, তুই শুনোস না, তুই এত রাত্রে এখানে পড়োস, আমি অনেক রাত্রে আসি তোর তাওর কবরে, আর আমার ডিস্টার্ব হয়, তুই আমারে দেখলে পর বাঁচবি না। কিন্তু তোরে বলা সত্ত্বেও তুই শুনোস নাই। আজকে তোকে আমি নিয়ে তোদের তালতলা আছে, আমাদের বাড়িতে অনেকগুলো তাল গাছ আছে, পরে বলো ওই তালতলা নিয়ে তোরে আমি গাড়বো। আমি তো এটা শুনে মানে ডাক দেবো ওই ক্ষমতাটা নাই, কিন্তু ওদের দেখতেছি, বুঝতেছি, কিন্তু বলতে পারতেছি না। কিছুক্ষণ পর অনেক দাপাদাপি করার পর দোয়া কলমা পড়ছি, তারপর ছেড়ে দিছে। পরে কান্না করে উঠছি। পাশের ঘর থেকে আমার বাবা মা উঠছে আমার কান্না শুনে। আর আমার আরেক ঘর থেকে আমার চাচা উঠছে। তারপরে শাহিনরা উঠছে, কি হয়েছে। আমি 3-5 মিনিট কোনো কথাই বলতে পারি না। পরে দেখি ফ্যান চলাকালীনও আমি পুরো ঘেমে গেছি। ওরা তারপরে আবার আমাকে করছে, মাথায় পানি দিছি, মুখে পানি দিছি, কি হয়েছে বল। পরে কিছুক্ষণ পরে দীর্ঘ শ্বাস নেওয়ার পর তখন আমি বলছি আমার সাথে এই ঘটনা ঘটছে। ধন্যবাদ সকলকে। তারপরে ঘটনা হচ্ছে আমার এক দাদার সাথে। সেও কিছু জানতো। তাকে মাছ মারার জন্য, দুইজনে মাছ মারবে। তখন মাছ মারার জন্য বলছে যে তুই আমাকে রাত্রে ডাক দিই, দুইজনে একসাথে মাছ মারতে যাবো। এই কথা বলছে, ঠিক আছে তোকে ডাক দি। মানে তারপরে সে ঘুমায় পড়ছে, আমার ওই দাদা ঘুমায় পড়ছে। আইসা অন্য দাদার, পাশের বাড়ির আরেক দাদার কণ্ঠে ডাক দিতেছে, ওই পরশ উঠ। বলছে মাছ মারতে যাবি না? আমার দাদা তৎক্ষণিক উঠা যাইতেছে। ও যায় আগে আগে, আর দাদা যায় পিছনে।
পিছনে ডাক পারে কয় কিরে থাম, তত ধরে ইশারা পাই না। ও বলতেছে নাকা নাকা করে আয় টানাটানি আয় সকাল হয়ে যাবো, এবার বলছে। তারপরে যাচ্ছে, যাওয়ার পর যখন আস্তে আস্তে যাওয়ার পর বিল চকের মধ্যে বিলে নামতেছে। আর হাত দিয়ে ইশারা করে দেয় আয় আয়। ও বলতেছে যে এটা কি ভূতে ডাকতেছে? হ্যাঁ ভূতে ডাকছে বলতেছে আয় আয়। ও তখন বলতেছে যে তুই এত তাড়াতাড়ি নামতেছিস, দাঁড়া আমি তো তোর সাথে পাই না, আয় দেখ ওই পাশে কত মাছ। পরে সে ঠিক পাইছে, ঠিক পাওয়ার পর বলতেছে আমরা পিছন নিচ দিকে তাকাইছে, দেখে পাটা স্বর্ণে স্বর্ণে সে মানে মাটির উপর দিয়ে হাইটে হাইটে ওই ডাঙ্গা বলে আমাদের অঞ্চলে, আর এমনি বিল চকের মধ্যে যে থাকে ওটা নামতেছে। ওইটা দেখে ফলো আপ করছি, দেখে যে হায় হ্যাঁ আমি কার সাথে আছি, আর ও পানির উপর দিয়ে হাঁটে কেন। ঠিক পরে ফলো টলো রাইখে উল্টা ব্যাক করে দৌড় দিছে। ওইটা পিছনে পিছনে কিছু দূর আসার পর কিন্তু উপায় নাই। পরে বলছে তুই আজকে চলে গেলি রে, তোর ডাইনের দিন গেল, তোরে মাছ মারা আজকে শিক্ষা দিতাম। ও আচ্ছা। এই বইলাম, তারপর চলে গেছে। জসিম ভাই, আপনার যে চাচাতো বোন আছে, যে আপনাদের বাড়ি আমি শুনছি যে আমি যখন নাকি এই ভূতের ঘটনা কালেকশন করার জন্য গিয়েছিলাম, তখন আপনি আমাকে বলছিলেন যে প্রতি বছর নাকি ভূতরে মানে জিন পালেন আপনারা আর কি। ওই জিনটারে প্রতি বছরে বলে খাদ্য দিতে হয়, মানে ভোগ, এটার নাম ভোগ বলে বলে গ্রামে। এখন এই বা ইতে ভোগ না দিয়া মানে না দিলে বোধে কি কি সমস্যা হয়েছে, কি কি ঘটনা ঘটেছে আমাদের একটু বলবেন? হ্যাঁ ওইটা ঘটনা অ্যাকচুয়ালি সত্য। আপনি আমাদের বাসায় গেছেন, যাচাই বাছাই করে দেখছেন, এটা সত্য ঘটনা। এটা ঘটেছিল আমার বড় মানে চাচাতো বোন, বড় চাচার বড় মেয়ের সাথে। তার সাথে ঘটে গেছে। ওরা ছোট সময়, ছোট বলতে তাও তখন তার বয়স 14-15 বছর সময় থাকতে সে বলছে যে ভোগ কিভাবে দেয় দেখুন, আমাদের বাড়িতে মাঘ মাসের 15 তারিখে মেলা এই হয়, অনুষ্ঠান হয়। ভোগের ওটাই হয় মাঘ মাসের 15 তারিখে, প্রত্যেক বছরই আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়। ওই মাঘ মাসের 15 তারিখে মানে সে বলছে পোলাপান সবাই আছে, সে করতেছে ওই ভোগ খাই কি আমি দেখবো। পরে ওকে মানা করছে, শুনে নাই। পরে দেখে কবরের ওইখানে, আমার তা ওই কবরের ওইখানে ওই ভোগটা দেওয়া হয়, ওইখানে ভোগ দিছে। দেওয়ার পর সে দেখে যা মোটেও সে প্রস্তুত ছিল না, সে প্রস্তুত ছিল না ওইটা দেখার জন্য। কিন্তু যা দেখছে, যাই করছে, এখন শুনে মানে লোম আমার দাঁড়িয়ে যাচ্ছে। আমিও ঘটনা শোনার পর আমি ওইরকম প্রস্তুত ছিলাম না। কারণ যখন সে দেখে যে ভোগ খাচ্ছে, তার সে চালে বসা আছে, চালের মাথায় বসা, ঘরের চালের মাথায় বসা। সে পুরোটা দেহটা দেখে নাই, দেখে বড় হাত ওই ভোগের মধ্যে, এক হাত চালে থেকে এরকম হাত বাড়ায় ভোগের মধ্যে দিয়েছে, শরীরে লোম বড় বড়। সে দেখে একটা চিৎকার দিছে, ওরে মারে বাড়ে করে একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে সে সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা, সে তো শুনছিলাম যে অনেকদিন এই ব্যাপারে অসুস্থ ছিল। হ্যাঁ, সে সেন্সলেস হয়ে গেছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, কোভিড চিকিৎসা দেওয়ার পর তারপর সে ভালো হয়েছে। কিন্তু সে দুই কানে এখনো কিছু শুনে না, তখনও তারপর থেকে কানে শুনে, কানে এখনো শুনে না? না কম শুনে। তাই নাকি? কম শুনে, সে এখনো কম শুনে। ও আচ্ছা, জসিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদির সাথে যে ঘটনাটা ঘটেছিল ওইটা তো আমাকে বলছিল, ওই ঘটনাটা একটু বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আগে বলছি যে আমাদের বাড়িতে আমার বড় চাচা জিন পালে, এখনো আছে জিন, আমাদের বাড়িতে এখন আছে। অলৌকিক ঘটনা মাঝে মধ্যেই হয়, আমরা ফেস করি। আমাদের এটাই হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। কারণ বলছে যে ওদের ভোগ বলতে মানে খাদ্য দিলে পর ওরা কোনো ক্ষতি করবে না। প্লাস আমার দাদির মুখে শোনা, উনি উনি ই হয়েছে, এবং প্লাস দাদির ইতে পাথর হয়েছে পেটে, ওইটা আমাদের দেখাইছে। আমার দাদা মারার পর আমার দাদি বৃদ্ধ লোক ছিল, উনি ঘুমাইতো। এই গরমের দিনে দরজাটা খোলা রেখে আমার দাদি ঘুমাইছে। আমার দাদির ঘুমাইছে, ইতিমধ্যে দাদির পাশে ভেড়ার একটা রূপ নিয়ে দাদির পাশে ঘুমাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমাইছে। ঘুমানোর পর তারপরে আমার দাদি ওইটা ফার্স্টে ফলো করে নেয়, পরে কাইতে শুইতে গেছে।
তখন হাত বাজছে যে দেখি ভেড়া, পরে দেখে বলতেছে ধাক্কা দিছে সর, পরে ওইটার পর ভেড়াটা উঠে নিচে গেছে, নিচে যে হাইটে উপর আমার দাদি আবার ফলো করছে, দেখো হাইটে উপর দিয়ে হাইটে রুম থেকে বের হয়ে গেল। তখন দাদি ভয় পেয়ে গেছে, কিরে ভেড়া আসলো কোন থেকে, আমি তো ভেড়া পালি না কখনো। ও তখন মানে আটকা ভয় পেয়েছে, ভয় পেয়ে দাদির একটা রোগ হয়েছিল, সেই রোগ আমার তাদের পেটে পাথরের মতো জমা হয়েছিল, ওটা আমাদের দেখাইছে, ওকে আমরা নিজের চোখে দেখছি। ও আচ্ছা আচ্ছা, আপনার দাদি তো মারা গেছে, হ্যাঁ, এটা কি ভৌতিক কারণে নাকি এমনি? না এমনি মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে জসিম ভাই। ওকে গাইস, আমার চাচতো ভাই, ওই যে বড় চাচা কবিরাজি করতো বা ফকিরান্তি করতো, তারই ছেলে। আবার ভূতে যে জিনে ধরে, আমার ওই চাচাই জিন টিন ছাড়াইতো। একদিন আমাদের পাশে গ্রামে সে জিনে ধরার পর জিনটা ছাড়াইছে, ছাড়ানোর পর তাৎক্ষণিক মানে হাটে থেকে সরাসরি বাড়িতে আসছে। আমার চাচতো ভাই খুবই ছোট তখন, খুবই ছোট। এটা আমার চাচার মুখে শোনা ছিল ঘটনাটা, আমার চাচাই এটা বলছে, আর আমার পাশাপাশি আমার চাচি বলছে। তখন আমার চাচতো ভাই ছোট ছিল, তখন বাড়িতে আসার পর বাজার থেকে বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে আসে, এই যাকে বলে জাঙ্ক ফুড, কিনে নিয়ে আসে। কিন্তু ওই দিন মনে করেন ওই খাবারটা আনে না দেখে কান্না করতেছে, কান্না করতে করতে বলছে যে আমি ঘুমাবো না, আমি করবো, অনেক রাত হয়েছে, কিন্তু কান্না থামে না। পরে তারপরে রাইগা তখন বলি আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, বাতি ছিল তখন, বাতি ছিল। তো এখন আমার চাচার চাচি বলছে কি, তাহলে তুই ই করবি না, ঘুমাবি না, তুই ই কর, তুই থাক, তুই কর। দরজার ওখানে কিন্তু দরজাটা ছিল ভাঙা, ছিল দরজাটা তখনকার সময় দরজাটা ভাঙা ছিল, এই জন্য বাতিটা মনে কর নিভাইছে। নিবানোর পর তাৎক্ষণিক আমার ভাইয়ের সাথে যাই করছে, সে মোটেও প্রস্তুত ছিল না। ওইটা যেন তার সাথে ঘটে যাবে, আমার চাচা চাচি প্রস্তুত ছিল না, আমার ভাইও, ছোট ভাই সেও, চাচা ভাই সেও প্রস্তুত ছিল না। তখন ওই দরজা দিয়ে দুই হাত দিয়ে আমার চাচা ভাইকে তুলে নিয়ে যেতে লাগছিল। সে জোরে চিৎকার করছে, কি হয়েছে। তখন তার কান্না শুনে পরে বাতি জ্বালানোর পর আবার তারপরে তাকে ছেড়ে দিছে। পরে সে কান্না করে কি হয়েছে, পরে বলে যে আমার হাত টাইনে দরজা ভেঙে নিয়ে যেতেছে, যে তার শরীর অনেক পিছল। পরে আমার চাচা ঠিক পাইছে যে অনেক গন্ধ ছুটছে, ওটার নাম হলো পিচেট বলে, হ্যাঁ পিসাস, রাইট, হ্যাঁ পিসাসের শরীর দিয়ে অনেক গন্ধ হয়। পরে গন্ধ হয়, আমার চাচা ঠিক পাইছে, ওইটা আমি যেন ওকে ছাড়াইছি, ওই মহিলাকে ছাড়াইছি, ওই মহিলা পিছনে ওই পিসাসটা আমাদের পিছনে আসছিল। এই হচ্ছে ঘটনা। তারপরে তো আর কোনো সমস্যা হয় না, তারপরে আর কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ভাই, এত দূর থেকে আপনি এসেছেন। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। আর আমি শুনলাম আপনি বিদেশে যাচ্ছেন, দোয়া করি আপনি ভালো থাকেন, এবং কি আমাদের সকল দর্শক আপনার জন্য দোয়া করবে। ঠিক আছে, আমাদের এই ব্যস্ততার মাঝে যে আপনি আমাদের কাছে এসেছেন, ঠিক আছে, ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।